हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা इंग्लिश গ্রামারের ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স এটা আমাদের इंग्लिश গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা ছাড়া আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। আমরা যখন পার্সোনাল স্পিচ পড়েছি সেখানে আমরা কি দেখেছি, ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ বলা যায়, মানে উইদাউট ভার্ব এ সেন্টেন্স ক্যান নট বি মেড। তাই তো, কোনো ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। এই টেন্সটা হচ্ছে সেই ভার্বেরই একটা ফর্ম, তাই টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেন্স মানে কি, ভার্বটাই আসলে টেন্স। ভার্বের বিভিন্ন প্রকার ফর্ম, বিভিন্ন ফর্ম হচ্ছে টেন্স। তাহলে টেন্স কি, এখানে দেখো, এ টেন্স ইজ এ ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এটা ভার্বেরই ফর্ম। টু এক্সপ্রেস, কিসের জন্য? টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে the time of action, action মানে কাজ, কাজের সময় প্রকাশ করার জন্য, মানে কাজটা কোন সময় হয়েছে। টেন্স কথার অর্থ তাহলে বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, কাল কথার অর্থ কি? সময়, অর্থাৎ ক্রিয়ার সময় মানে কাজের সময়, অর্থাৎ কাজটা কোন সময় সংঘটিত হচ্ছে। আমি ধরো একটা কাজের কথা বলছি, যেমন আমি ভাত খাই, এটা আমি বললাম। আমি বলছি আমি ভাত খাই, আবার এই কথাটা আমি এরকম বলতে পারি যে আমি ভাত খেয়েছিলাম, আবার বলছি আমি ভাত খাবো। তাই তো, একটা কাজকে আমি সেরকম তিন ভাবে লিখতে পারি, যে আমি ভাত খাই, যার ইংলিশ হবে আই ইট রাইস। আবার আমি বলছি আমি ভাত খেয়েছিলাম, মানে কাজটা আমি আগে করে ফেলেছি, মানে আমার খাওয়াটা হয়ে গেছে, তাহলে আই এট রাইস। আবার বলছি আমি ভাত খাবো, তাহলে সেটা হবে কি, আই শ্যাল ইট রাইস। তাহলে দেখো, এই যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি, এখানে মূল কাজ মানে মেন ভার্ব কিন্তু একটাই। কি কাজ করছি? খাওয়া কাজ করছি, আমি করছি, কাজটা হচ্ছে খাওয়া। কিন্তু এই কাজটারই তিনটে আলাদা আলাদা সময়, একটা বর্তমান সময়, একটা আগে হয়ে গেছে কাজটা এরকম বোঝাচ্ছে, এবং একটা পরে হবে এরকম বোঝাচ্ছে। এই যে কাজের তিন রকম সময়, এর উপর নির্ভর করে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে টেন্স মানে কি, এটুকু অন্তত বুঝতে পেরেছি যে টেন্স মানে কি। টেন্স মানে হচ্ছে কাজের সময়, কোন সময়ে কাজটা সংঘটিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে টেন্স। এরপরে এই টেন্সকে কাজের সময়ের উপর নির্ভর করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যখন আমি বলছি আমি ভাত খাই, তার মানে কি, বর্তমান সময়ের কথা বলা হচ্ছে, যে এখন আমি ভাত খাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তারপরে আমি ভাত খেয়েছিলাম, খাওয়াটা আমার হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছি, তার মানে ওটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। এবং আমি ভাত খাবো মানে ভবিষ্যতে কাজটা সংঘটিত হবে, ওটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা কি দেখলাম, টেন্সকে আমরা প্রধানত মেনলি তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে দেখলাম প্রেজেন্ট টেন্স, টেন্সের তিনটি প্রধান প্রকার, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, এই তিন প্রকার। কিন্তু দেখো, প্রেজেন্ট টেন্সেই আমি বলছি, আমি তো বললাম আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, এটা কি প্রেজেন্ট টেন্স নয়? আমি তো কাজটা এখনই করছি, আমি ভাত খাচ্ছি। আবার আমি বললাম আমি ভাত খেয়েছি, তাহলে এটাও তো প্রেজেন্ট টেন্স। তাহলে এগুলোকে আমি কোন ঘরে বসাবো? এই যে ব্যাপারটা, এটা হচ্ছে প্রেজেন্টেরই আবার চারটে ভাগ আছে। যেমন আমি ভাত খাই, তার মানে আমি সবসময় খাই। আমি ভাত খাচ্ছি মানে আমি সবসময় খাই, মানে আমি প্রতিদিন ভাত খাই, জেনারেলি আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেরই একটা ভাগ। আমি ভাত খাচ্ছি মানে এখন আমার কাজটা চলছে, এটাও প্রেজেন্ট টেন্স। এবং আমি ভাত খেয়েছি, এখনই আমি ভাত খেলাম, এটাও প্রেজেন্ট টেন্স। এর উপর নির্ভর করে টেন্সকে আবার, প্রেজেন্ট টেন্সকে শুধু নয়, প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? ইনডিফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং
পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যেক প্রকার টেন্সকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করলে আমরা কি কি পাবো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্টকেও কিন্তু এই 4 ভাগেই ভাগ করা যায়। তখন আমরা কি লিখবো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারের ক্ষেত্রেও আমরা 4 ভাগে ভাগ করব। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ইনডিফিনাইটকে আবার সিম্পলও বলা যায়, সিম্পল প্রেজেন্টও আমরা বলতে পারি। চলো এবার আমরা এই একটা ভাগ নিয়ে ডিটেলসে আলোচনা করি। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট কখন হয়। তার আগে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টকে আমরা কি বলবো? সাধারণ বর্তমান। এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান। কখন হয়? কখন এটা হয়? বর্তমানে কোনো কাজ হচ্ছে, বর্তমানে কোনো কাজ হচ্ছে সেটা বোঝাতে, বর্তমানে কোনো কাজ বোঝাতে। যেমন আমি বলেছিলাম আই ইট রাইস, কিংবা হি রিডস বুক, আমি ভাত খাই, সে বই পড়ে। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে, ইত্যাদি। যে কোনো সাধারণ ঘটনা, বর্তমানে কোনো কাজ হয় বা সাধারণত হয়, রোজ দিন হয়, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। এছাড়া কখন? নিত্য সত্য, চিরকালীন সত্য, যে ঘটনা চিরকালীন সত্য। এরকম কি ঘটনা হতে পারে? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো একটা চিরকালীন সত্য, চিরকাল সূর্য পূর্ব দিকে ওঠে। এই ধরনের ঘটনা, সেখানে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। এছাড়া এ ধরনের ঘটনা আর কি হতে পারে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট যেমন করে হচ্ছে, তেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সবচেয়ে ভালো গুণ। এছাড়াও ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সি, মানে জল 100 ডিগ্রি উষ্ণতায় ফোটে। এই যে ঘটনাগুলো চিরকালীন সত্য যে ঘটনা, সেক্ষেত্রেও আমরা কি ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। এছাড়া আর কোথায় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি? এছাড়া নির্দিষ্ট ভবিষ্যতের ঘটনা, নির্দিষ্ট ভবিষ্যতের ঘটনা। নির্দিষ্ট ভবিষ্যতের ঘটনা মানে ভবিষ্যতে ঘটনাটা ঘটবে, কিন্তু সেই ঘটনাটা নির্দিষ্ট করা আছে। যেমন ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, মানে বাবা আগামী বছর রিটায়ার হচ্ছেন, এটা তো নির্দিষ্ট করা আছে। এই ধরনের যে ঘটনা যেটা ভবিষ্যতে নির্দিষ্ট করা আছে, বা এরকম হতে পারে আই শ্যাল গো, আমি যাব, when you come, অর্থাৎ তুমি যখন আসবে আমি যাব, তুমি এলে তবে আমি যাব। ঘটনাটা নির্দিষ্ট, ভবিষ্যতের ঘটনা নির্দিষ্ট করা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। অর্থাৎ ভবিষ্যতের ঘটনা নির্দিষ্ট থাকলে চিরকালীন সত্য, বা বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম বোঝালে আমরা প্রেজেন্ট, মানে বর্তমানে হচ্ছে মানে বর্তমানে হয়, রোজ দিন হয়। আবার আমরা আর কোথায় ইউজ করতে পারি? অভ্যাসগত সত্য, রোজ দিন এই কাজটা করাটা একটা অভ্যাস, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব।
এছাড়া আর কোথায়? তাহলে অভ্যাস বোঝাতে, যেমন হি গোজ টু দ্য চার্চ এভরি সানডে, তাহলে সে প্রত্যেক রবিবার চার্চে যায়, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। বা হি নেভার টেলস আ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। এই ধরনের অভ্যাস বোঝাতে, রোজনিজের একটা অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। ঐতিহাসিক ঘটনা উজ্জ্বল ভাবে প্রকাশ করতে, ইতিহাসের ঘটনা মানে আগে ঘটে গেছে কিন্তু সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে উজ্জ্বল ভাবে প্রেজেন্ট করার জন্য সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947, অতীতের ঘটনা কিন্তু সেটাকে উজ্জ্বল ভাবে প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। এছাড়া কিসে? সংবাদপত্রের শিরোনাম, এই যে সংবাদপত্রে কোনো রিপোর্ট বেরোয় তার হেডিং এ সেই ধরনের যে আমরা হেডিং ইউজ করি, সেখানে আমরা এরকম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি। যেমন দেখো, ফায়ার ডিভাস্টেটেড স্লাম এরিয়া, আগুনে বস্তি এলাকা ধ্বংস হয়ে গেল, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। বা যেখানে বলা হচ্ছে 10 persons die in the accident, এই যে এখানে ডাই, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হচ্ছে। তাহলে আমরা কোথায় কোথায় দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বর্তমানের কোনো কাজ বোঝাতে, কিংবা চিরসত্য ঘটনা বোঝাতে, এছাড়া অভ্যাস বোঝাতে, ঐতিহাসিক ঘটনা উজ্জ্বলভাবে প্রকাশ করতে, এবং সংবাদপত্রের শিরোনাম হিসেবে আমরা সংবাদপত্রের যখন শিরোনাম লিখবো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে পারি। এবার আমরা দেখলাম তাহলে কখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ইউজ করব। এবার দেখবো এর গঠন, এর স্ট্রাকচারটা কি, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা তৈরি করব। এর সূত্রটা হচ্ছে, এর স্ট্রাকচার বা সূত্রটা হচ্ছে, প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা সূত্র আছে। সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি যখন বলেছি যে আমি ভাত খাই, সেটাকে যখন আমি ইংরেজিতে লিখছি সেখানে সাবজেক্টকে আমি মানে আই। এবার আমার কাজটা কি, ভার্বটা কি? খাওয়া। এই খাওয়া ইংরেজি কি? ইট। তার ফার্স্ট ফর্ম কি? ইট। ইটের তিনটে ফর্ম কি কি? ইট, এট, ইটেন। তো আমাকে এই প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ফার্স্ট ফর্মটা মানে প্রেজেন্ট ফর্মটাই ইউজ করতে হবে। তাই এটা হচ্ছে ইট, আই ইট। আর অবজেক্ট কি খাই না? রাইস, আই ইট রাইস। তাহলে সূত্রটা কি দেখলাম? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এবার দেখো এখানে ধরো আমি আরো অন্য কিছু বলছি যে তুমি বই পড়ো, তাহলে সেটা তোমরা কিভাবে করবে? তুমি বই পড়ো, সাবজেক্টকে তুমি, সাবজেক্টের জায়গা তুমি, ইউ। ভার্ব কি কাজ করা হচ্ছে এখানে? পড়া, তাই তো? পড়া মানে রিড, তার ফার্স্ট ফর্ম রিড, সেই রিডটা বসালাম, ইউ রিড। কি পড়ো না? অবজেক্টটা হবে বুক। ছেলেরা মাঠে ফুটবল খেলে, রোজ দিন খেলে, অভ্যাস এটা একটা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে ছেলেরা মাঠে ফুটবল খেলে। তাহলে সেটাকে আমি যখন ইংরেজিতে লিখবো তাহলে কি হবে? সাবজেক্ট কে? ছেলেরা, তাহলে বয়েজ। ভার্ব কে? খেলা, কাজটা কি? ক্রিয়াটা কি? খেলা। তার ফার্স্ট ফর্ম বা তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, বয়েজ প্লে। কি খেলে? অবজেক্ট ফুটবল। কোথায় না? মাঠে। মাঠে মানে কি? মাঠের মধ্যে, তাই ইন দ্য ফিল্ড। তাহলে কি হলো? বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এবার ধরো তুমি বলছো যে আমি ফুটবল খেলি, তাহলে কি হবে? তুমি তো বলবে অত্যন্ত সহজ, আই, সাবজেক্ট আই, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, আই প্লে ফুটবল। তাহলে এবার যদি আমি বলি এটা আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি, আমি যদি বলি রাম ফুটবল খেলে, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো কেন? সাবজেক্টের রাম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে এবং
অবজেক্ট ফুটবল, এটাই তো লিখবে রাম প্লে ফুটবল। কিন্তু এটা লিখলে কিন্তু ভুল হবে। কেন না, এটা হয়ে যাবে রাম প্লেস ফুটবল। কিন্তু কেন হলো রাম প্লেস হলো কেন? আই প্লে ফুটবল, কিন্তু রাম প্লেস ফুটবল কেন? বা হি প্লেস ফুটবল বা সি প্লেস ফুটবল কেন হলো? এটা হচ্ছে রাম, হি, সি, ইট, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, অন্য কোনো টেন্সে নয়। প্রেজেন্টেরও তো আমরা আরো দেখেছি মোট 4টে ভাগ আছে, কিন্তু এই ভাগটাতে পার্টিকুলারলি এই ভাগটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন কারা? আমরা যাদের সম্বন্ধে কথা বলছি, এগুলো আমাদের যে প্রোনাউনের ভিডিও আছে সম্পর্কে ওখানে ডিটেলসে আলোচনা করা আছে। যে পারসন 3 রকমের। ফার্স্ট পারসন মানে আমি, আমরা, মানে বক্তা। বক্তা সবসময় ফার্স্ট পারসন, আমি, আমরা, আমাদের ইত্যাদি। যার সঙ্গে বক্তা কথা বলছে, তুমি, তোমরা, আপনি, আপনারা ইত্যাদি হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে যার সম্বন্ধে বলছে, সে যদি বক্তার পাশেও দাঁড়িয়ে থাকে, দেখো রাম, সে, তারা ইত্যাদি, এরা হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের প্লুরাল নাম্বার হতে হবে, যেমন তারাও থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, যেমন তারা বা দে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা কি? কোনো একটা নাম বা সে মানে হি বা সি, যে কোনো কিছু, বা ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এইভাবে যদি বলা হয় যে আমি স্কুলে যাই, তাহলে কি হবে? সেটা আই ভার্ব গো, আই গো টু স্কুল। কিন্তু বলছে আমার ভাই স্কুলে যায়, তাহলে আমার ভাই সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেটা হবে মাই ব্রাদার। কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি? আমার ভাই সে তো একজন ব্যক্তি এবং তার সঙ্গে আমি কথা বলছি না, আমি তো বক্তা ফার্স্ট পারসন, তার সঙ্গে কথা বলছি না, তার সম্বন্ধে বলছি, তাই মাই ব্রাদার হচ্ছে থার্ড পারসন। এবং একজন যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই মাই ব্রাদার, সেক্ষেত্রে কিন্তু গো বসবে না, কি হবে? গোস। মাই ব্রাদার গোস টু স্কুল। তাহলে বোঝা গেল আই গো টু স্কুল এবং মাই ব্রাদার গোস টু স্কুল। তাহলে এ পর্যন্ত আমরা কি কি শিখলাম? টেন্স মানে ক্রিয়ার কাল, অর্থাৎ কাজের সময়টাকে বলা হচ্ছে টেন্স। এই টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট কখন কখন ব্যবহার করি আমরা, এবং কিভাবে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা গঠন করব। তার সূত্রটা কি? সাবজেক্ট, ভার্ব মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এবং অবজেক্ট। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কথার দ্বারাই বুঝতে পারছো কন্টিনিউ করা, অর্থাৎ একটানা চলা। এটার বাংলা হচ্ছে ঘটমান বর্তমান। এটার বাংলা হলো ঘটমান বর্তমান, অর্থাৎ যে কাজটা ঘটমান মানে ঘটছে, এখনো শেষ হয়নি, চলছে কাজটা। যেমন আমরা কি করছি? আমরা এখন ইংরেজি পড়ছি, তাই তো? বর্তমানে এই কাজটা চলছে। তাহলে কখন হয়? যখন কোনো কাজ বর্তমানে চলছে এরূপ বোঝায়। কখন হয়? কোনো কাজ ঠিক এই মুহূর্তে বা বর্তমানে ঠিক এই সময় ঘটছে, এরকম বোঝায়। তখন আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন তাহলে আমরা কি বলছি? আমরা এখন ইংরেজি পড়ছি, বা বিকাল হলে আমরা বলি ছেলেরা মাঠে ফুটবল খেলছে, বা পাখি আকাশে উড়ছে, ছেলেটি স্কুলে যাচ্ছে। এগুলো হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কখন হয় আমরা দেখলাম, 1 নম্বর দেখলাম যে কোনো কাজ ঠিক বর্তমানে হচ্ছে, এই সময়েই কাজটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এছাড়া আর কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে না, ভবিষ্যতে কাজটা অদূর ভবিষ্যতে ঘটবে, যেমন অদূর ভবিষ্যতে ঘটবে, যেমন আই অ্যাম গোয়িং টু পুরী টুমোরো, মানে আগামীকাল আমি পুরী যাচ্ছি। এটা কিন্তু দেখো ফিউচারের কথা, যে আমি আগামীকাল যাব, কিন্তু সেটাকে আমরা এরকম বলি না, কাল আমি পুরী যাচ্ছি। এই যে অদূর ভবিষ্যতের মানে একদম নিকটবর্তী ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, গঠনটা কি, আমরা কিভাবে সেটাকে তৈরি করব, স্ট্রাকচার বা সূত্রটা কি? প্রথমেই সাবজেক্ট প্লাস বিভাগ, প্রেজেন্ট টেন্সের বিভাগ কি? am অথবা is অথবা har, তার সঙ্গে মেন ভার্ব যে আছে, মেন ভার্বের সঙ্গে আমরা ing যোগ করব। এরপরে যা বসবে অবজেক্ট বা বাক্যের অন্যান্য অংশ বসানো হবে। তাহলে সূত্রটা কি দেখলে, সাবজেক্ট am অথবা is অথবা are, মেন ভার্বের সঙ্গে ing যোগ এবং অবজেক্ট। এই যে আমি উদাহরণগুলো বললাম, এবার তাহলে আমরা সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করি। দেখো আমি কি বললাম, আমরা ইংরেজি পড়ছি, তাই তো, আমরা ইংরেজি পড়ছি। তাহলে সেখানে সাবজেক্টকে আমরা, আমরা মানে উই এর পরে কি বসবে, am না is না are? উই এর পরে তাহলে কি বিভাগ আমরা ইউজ করি, আর। উই আর মেন ভার্ব, মূল ক্রিয়া, মূল ক্রিয়াটা কি এখানে, আমরা ইংরেজি পড়ছি, মূল ক্রিয়া এখানে পড়া। তাহলে পড়া ইংরেজিটা আমি বসাবো, পড়া ইংরেজি কি, রিড, তাই তো, রিড। তার সাথে আমি আইএনজি দেব, রিডিং, কি পড়ছি, রিডিং অবজেক্ট, ইংলিশ, তাই তো, আমরা ইংলিশ পড়ছি, আমরা ইংরেজি পড়ছি। তাহলে এই মুহূর্তে আমরা ইংরেজি পড়ছি, এই কাজটা চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি বলা হয় ছেলেটি স্কুলে যাচ্ছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট কে, ছেলেটি, ছেলেটি মানে এমনিতে ছেলে মানে বয়, কিন্তু টি আছে মানে তাহলে কি হবে, দ্য বয়, দ্য বয়। দ্য বয়ের পর আমরা am অথবা is অথবা are এর মধ্যে কাকে নেব, is কে নেব। দ্য বয় ইজ, মেন ভার্ব কে, মূল কাজ কি হচ্ছে এখানে, যাওয়া, তাই তো, যাওয়া ইংরেজি তাহলে গো। তাহলে গো তার সাথে আইএনজি দিলাম, গোয়িং, দ্য বয় ইজ গোয়িং, কোথায় যাচ্ছে, স্কুলে, টু স্কুল। পাখিরা আকাশে উঠছে, তাহলে এটা তোমরা নিজেরাই বানাতে চেষ্টা করো, পাখিরা আকাশে উঠছে। সাবজেক্টকে পাখিরা, পাখিরা মানে বার্ডস। তারপরে বার্ডস এর পরে am অথবা is অথবা are এর মধ্যে কে বসবে, আর। বার্ডস আর মেন ভার্ব কি, ফ্লাই, তার সাথে আইএনজি দেব, ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, কোথায় উঠছে না, আকাশে, তাই ইন দ্য স্কাই। তাহলে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আমি হোমওয়ার্ক করছি, তাহলে আমি মানে আই, তারপরে আই এর সঙ্গে কি বসবে, am, আই am, করা, করা মানে কি, ডু, তার সাথে আইএনজি, ডুইং, আই এম ডুইং, কি করছি না, আমার হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ, তাহলে আই এম ডুইং মাই হোমওয়ার্ক। এবার দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো উদাহরণ পাশাপাশি লিখবো, তাহলে তোমরা পার্থক্যটা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট আমি কি বলেছিলাম, আমি ভাত খাই, তার মানে আমি রেগুলার ভাত খাই, এটা আমি সাধারণভাবে কাজটা করে থাকি। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেটাই হয়ে যাচ্ছে, আমি ভাত খাচ্ছি, মানে ঠিক এই মুহূর্তে আমার ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে আমি ভাত খাই, সূত্র অনুযায়ী সাবজেক্ট ভার্ব ইট, তারপর রাইস, আই ইট রাইস। আর আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে, আই এর পরে am, মেন ভার্ব ইট, তার সাথে আইএনজি দিলাম, ইটিং, আই এম ইটিং রাইস। এরকম করে ধরো আমরা যে কোনো কিছু এরকম বলতে পারি যে তারা স্কুলে যায়, আমি বলছি তারা স্কুলে যায়। আর একটা কি বলবো তাহলে, তারা স্কুলে যাচ্ছে। একটা হচ্ছে যায় আর একটা হচ্ছে যাচ্ছে, যায়টা তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর যাচ্ছেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা স্কুলে যায়, সাবজেক্ট তারা, দে, ভার্ব কি, গো, দে গো টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু
দেখো আরো একটা উদাহরণ দিচ্ছি, রাম ক্রিকেট খেলে। আর এখানে বললে সেটা তাহলে কি বলবো, রাম ক্রিকেট খেলছে। তাহলে রাম ক্রিকেট খেলে কি হবে, রাম প্লে। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লে এর সাথে আমি এস দেবো, রাম প্লেস ক্রিকেট, রাম প্লেস ক্রিকেট। আর রাম ক্রিকেট খেলছে, রাম ইজ প্লেইং ক্রিকেট। তাহলে মূল পার্থক্যটা বোঝা গেল যে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাধারণভাবে কাজটা হয় এটা বোঝায়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কাজটা বর্তমানে হচ্ছে এরকম বোঝায়। আর প্রেজেন্ট ইনডিফিনাইটের সূত্র কি তাহলে, ভার্ব প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি, সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ এবং তারপরে অবজেক্ট। এখানে কিছু নন কন্টিনিউয়াস ভার্ব লিখেছি, অর্থাৎ কন্টিনিউয়াসের ফর্মে আমি কি বলেছিলাম যে সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু এই যে ভার্বগুলো আমি লিখেছি এর সঙ্গে আরো কিছু ভার্ব আছে যেগুলো নন কন্টিনিউয়াস, মানে যেগুলোতে সাধারণত আইএনজি যোগ করা হয় না, যেমন করে ইউজ করা যায় না, যেমন অ্যাডমায়ার, অ্যাডোর, অ্যাপিয়ার, বিলিভ, হেট। যেমন হেট দিয়ে, যেমন আই হেট ইউ, এটা আমরা ইউজ করি, কিন্তু আই অ্যাম হেটিং ইউ মানে এখন আমি তোমায় ঘৃণা করছি, এইটা কিন্তু আমরা, এটা একটা ইনকারেক্ট ইউজ, এটা আমরা ইউজ করি না। বা আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, কিন্তু আই অ্যাম লাভিং হিম, এ ধরনের সেন্টেন্স কিন্তু হয় না। যেমন আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, কিন্তু আই অ্যাম লাইকিং ইউ, এটাও হয় না। তাই এই ভার্বগুলো সাধারণত এদেরকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব, যাদের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কন্টিনিউয়াস ফর্মে আনতে পারি না। আরো একটা কথা হচ্ছে, যে ভার্বের শেষে ই আছে সেটা যখন আমরা আইএনজি যোগ করি, তার আইএনজি যোগের সময় ইটা উঠে যায়। যেমন আই অ্যাম কামিং, যখন লিখছি বানানটা হবে আই অ্যাম কামিং। এই যে কামে, কাম বানান কি, সিও এমি, যখন আমি আইএনজি যোগ করলাম তখন কামিং বানানটা হয়ে গেল এরকম, সিও এম আই এন জি। তাহলে কি হলো না, যখন আমি আইএনজি যোগ করব কোনো ভার্বের শেষে ই থাকলে সেই ইটা আমাদের উঠে যাবে। এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম, যেখানে আমরা শিখলাম টেন্স কাকে বলে, টেন্সের ভাগ কয় প্রকার, এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা টেন্সের বাকি ভাগগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।